উনি ছিলেন ইউরোপে রেনেসার প্রতিকৃত এবং যাকে ভালোবেসে ফ্রেঞ্চরা নাম দিয়েছিল আবেরোস। এবং 200 বছর আগে পর্যন্ত আবেরোস ছিল আবশ্যিক ওদের টেক্সট বুকে রিকোয়ার্ড পাঠ্যসূচিতে ওনার বই পড়ানো হতো। এবং ইনফ্যাক্ট এই ধরেন আপনাদের মতো যারা এখানে ধরেন আপনারা ইন্টেলেকচুয়াল, খুব আপনারা প্রশ্ন করেন, যৌক্তিক তর্ক করেন, তো ওই সময় যারা ফ্রান্সে যৌক্তিক তর্ক করত, খুব ইন্টেলেকচুয়াল, তাদেরকে বলতো আবেরোইস, আবেরোস, আবেরোইস, মানে আবেরুস ইবনে রুশদের ফলোয়ার। এবং এই মুক্ত চিন্তা ইউরোপে ওই ছড়িয়ে দেওয়ার পিছনে ইবনে রুশদের বিরাট অবদান। তো এই ক্লাসিক্যাল ইসলামটাকে আবার পশ্চিমারা খুব একটা পছন্দ করে না। জঙ্গিবাদী ইসলাম, এটাকে উস্কে দেওয়া, একটু ধর্মীয় করা, এটা এই জন্য অনেক সময় আমাদের প্রবলেমটা হয়, আমরা ওটার সাথে ক্লাসিক্যাল রেনেসা ইসলামের কিন্তু আমরা মানে মনে করি ওটাই ইসলাম, দ্যাটস নট। এবং এই ব্যাপারটা আমার মনে হয় আমার বাবার যে চিন্তাটা ছিল দিস অ্যামেজিং। অনেকে বলে যে উনি যে সমাজতন্ত্রের কথা বলতেন, ওটার মধ্যে আমি একটা জিনিস দেখলাম যে উনি দেশ স্বাধীনের পর যখন 22শে ডিসেম্বর এলেন, 23শে ডিসেম্বর সেক্রেটারিয়েটের যে বক্তৃতা দিলেন, উনি বলছিলেন যে আমরা সমাজতন্ত্র কায়েম করব, কিন্তু সোভিয়েত ইউনিয়নের মতো না, চায়নার মতো না, আমার দেশের চাহিদা অনুযায়ী, আমার দেশের পারিপার্শ্বিকতা মতো আমরা ওটা করব। আবার ঠিক একইভাবে উনি যখন 74 গেলেন জেদ্দায়, আপনি জানেন তখন বাদশাহ ফয়সাল মোস্ট পাওয়ারফুল, কারণ 73-এ আরব ইসরায়েলের যুদ্ধের সময় বাদশাহ ফয়সাল এম্বার্গো দেন যে আমরা আমেরিকাকে তেল বিক্রি করবো না, যার খেসারত পরে দিতে হয়। আপনারা অনেকেই জানেন, খুব মিস্টিরিয়াসলি ওরা নেফিউ হিসেবে ওনাকে হত্যা করে। তখন উনি আমার বাবার সাথে প্রথমে দেখাই করবেন না, বলে যে এরা তো এই হিন্দু, যা যা শুনেছি তখন তো সবাই অপপ্রচার করছে পাকিস্তানের থেকে, পাকিস্তানপন্থীরা, তো এরকম। তো তখন উনি বলেন, যখন দেখা হলো তখন মালয়েশিয়ার জাতির জনক টুঙ্কু আব্দুর রহমান, উনি আমার বাবাকে ভীষণ উনি মানে শ্রদ্ধা করতেন, ভালো সম্পর্ক, উনি রেকমেন্ড করলেন ইউ শুড মিট দিস ইয়াং ম্যান। তখন আমার বাবার বয়স মাত্র 47-48। তো প্রথম কথা ফয়সাল বলছিলেন যে আপনার তোমরা তো ধর্মনিরপেক্ষ, এটাকে বলতে কি বোঝাও, এটা তো একেবারেই এটা তো ইসলাম বিরোধী। তখন আমার বাবা ওই কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে বলছিলেন, না, ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীনতা না, লাকুম দিনুকুম ওলিয়া দিন। হ্যাঁ, কিন্তু তার মানে উনি ওই উত্তরটা দিচ্ছেন ওই ইসলাম থেকে। আমাদের দেশে যে সমস্যাটা দেখা যায়, যারা বলছে ধর্মনিরপেক্ষতার কথা, অধিকাংশ আমাদেরকে ধর্ম বিদ্বেষী, দ্যাটস নট রাইট। আর যারা আবার খুব ধর্মর কথা বলে, তারা দেখে আবার একেবারে সংস্কৃতি বিরোধী। বাট এটার দুটোর মিলনের মধ্যে দিয়ে কিন্তু একটা হোলিস্টিক একটা জাতি গঠন সম্ভব হতে পারে, যদি এই বিভাজনটা আমরা এটা নিয়ে চর্চা করে একটা আলাপ করি। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে স্যার যখন বলছেন যে আমাদের উল্টে গেল, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার পাশে চারিদিকে সবাই ঘিরে ফেললো, তারা মানে মানে ওনাকে অনেকটা বিপদগ্রস্তই করেছে, রং অ্যাডভাইস দিয়েছে। কিন্তু আমার মনে হয় কি এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য, কারণ আমি মাঝে মাঝে চিন্তা করতাম কি, আচ্ছা ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো মানে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো, তো ওটার মধ্যে ধরেন কানাডা, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পথে গেছে, সবল ডেমোক্রেসি। আমি চিন্তা করতাম, আমি 10 বছর কোস্টারিকা ছিলাম, কারণ ওখানে বা জাতিসংঘ ম্যান্ডেটেড ইউনিভার্সিটি ফর পিস। কেন কোস্টারিকা স্যার একটু আমাকে বলতে বলেছিলেন, এটা একটু হয়তো ডাইভার্স এ লিটল বিট, ওখানে ডাইগ্রেস এ লিটল বিট। তখন উনি কোস্টারিকায় জাতিসংঘ কেন জেনারেল অ্যাসেম্বলির ভোট নিয়ে তারা কেন সেখানে জাতিসংঘ ম্যান্ডেটেড ইউনিভার্সিটির অনুমতি দিল, কারণটা ছিল কোস্টারিকা ছিল বিশ্বের প্রথম দেশ যারা 48 সালে স্বাধীনতা পাওয়ার পরে বাই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তারা মিলিটারিকে অ্যাবলিশ করে দেয়। ওনারা বলে যে আমার পাশের বড় রাষ্ট্র তো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমি যতই সবল
সেনাবাহিনী গঠন করি না, টুপ করে তারা গিলে ফেলবে। তার থেকে ওই বাজেটটা তারা দিয়ে দিল এডুকেশন এবং স্বাস্থ্য। আপনি জানেন এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসার জন্য যায় কোস্টারিকায়, আর ওরা ইকো ট্যুরিজমে, কারণ বিশ্বের কার্বন ফুটপ্রিন্ট নিরসনের একেবারে অগ্রগামী, তো এখন ইকো ট্যুরিজমের জন্য সবাই কোস্টারিকা যায়। শিক্ষা ব্যবস্থায় তারা 94% রেট। তো তখন আমরা এনিওয়ে, কোস্টারিকা হচ্ছে মধ্য আমেরিকার একটা রাষ্ট্র, তার পাশে পানামা, নিকারাগুয়া, মেক্সিকো উত্তর আমেরিকা, ধরেন গুয়াতেমালা, এই ধরনের। তো আমি ভাবতে চাচ্ছি ওই রাষ্ট্রগুলিতে ডেমোক্রেসি আসলো না কেন, এত হানাহানি, এত সংঘর্ষ ইউএসএতে কেন? তখন মনে হলো বাংলাদেশে ওটা হতে পারতো, যে যখন একটা দেশ স্বাধীন হয় তখন কিন্তু পুরো দেশটা এককাল কাদামাটি, তাকে যে ছাঁচেই দেয় সেই ছাঁচে কিন্তু গড়াটা সম্ভব। যখন জর্জ ওয়াশিংটন পাওয়ার নিলেন, ওনাকে তো সেধে পাওয়ার দেওয়া হলো। আপনারা তো জানেন যে ওদের দেশ স্বাধীন হওয়ার পর আমেরিকান রেভলিউশনারি ওয়ার তো 8 বছর হলো, 84 সালে শেষ হলো। তারপরে জর্জ ওয়াশিংটন কি করলেন জানেন? উনি হ্যান্ড ওভার করে বলে, আমার কাজ শেষ, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে, আমি মার্থাকে কথা দিয়েছি যে ক্রিসমাস ইভের আগেই আমি মাউন্ট ভার্ননে আমার বাড়িতে প্রবেশ করব। আমি যখন অ্যানাপোলিসে যে জায়গাটা উনি দিয়ে দিলেন, ওনার সারেন্ডার করলেন, ওনার মানে রিজাইন করে চলে গেলেন, আমি যে অবাক হয়ে থাকি। উনি তখন মোস্ট সেলিব্রেটেড হিরো অফ দ্য এন্টায়ার কান্ট্রি। উনি বলছেন ওনার ওয়াইফ অপেক্ষা করছে খুব কষ্ট করে।